আসসালামু আলাইকুম। আজ ২৪শে জুন ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাথা ন্যাড়া করে যেভাবে পালালেন সেই ছাগল কাণ্ডের মতিউর। পলাতক অবস্থায় আবেদন করলেন বেনজির, যা বলল দুদক। চীন ও ভারতের সহযোগিতা চায় বিএনপি। এবার বিস্তারিত। অবশেষে মাথা ন্যাড়া করেই দেশ ছেড়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। এই সময়ে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার সব প্রস্তুতি সেরেছেন। রোববার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। এর আগে গতকাল দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে ৩ সদস্যের একটি টিম গঠন করেছে। একই দিনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও। সব হারানোর পেছনে রয়েছে ছাগলকাণ্ড। ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। শুধু তাই নয়, বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তাঁর পরিবারের অঢেল সম্পদের চিত্র। মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাঁকে দেশত্যাগে সহযোগিতা করেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন, কারণ তার চেহারা সবার পরিচিত। তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়ে যান। মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতে এই কৌশলের আশ্রয় নেন তিনি। এর আগে ধানমন্ডি, কাকরাইল, গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি। ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি। মূলত এরপর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মতিউর এখন কোথায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দিয়েছিলেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। মুঠোফোনে যোগাযোগও ছিল সীমিত। সেই সময়ে অস্বীকার করা ছেলেকে নিরাপদে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছে একটি সূত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে পড়াশোনা করা মতিউর রহমান অনেক কোম্পানির ছায়া পরিচালক। একাধিক ছোট কোম্পানির শেয়ার বাজারে আনার মাধ্যমে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আবেদন করেছেন। তবে তা নাকচ করে দিয়েছে দুদক। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গত ২১ জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী ও ২ মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি, যেখানে বেনজির নিজের অবস্থানও জানাননি। বেনজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বেনজির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এ পর্যন্ত ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন। রোববার বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত ৬ জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক, কিন্তু গত ৫ জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজির। জানা গেছে, আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে ২ মাস সময়ের আবেদন করেন। বেনজিরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে ১৭ দিন সময় দিয়ে ২৩ জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজির মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে দুদক সূত্র জানায়।
দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি। সেখানে তার পরিবারের সম্পদ অর্জন সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন। বেনজির লিখিত বক্তব্যে কি বলেছেন তা জানতে চাইলে সচিব বলেন, অভিযোগের বিষয়ে বেনজির তার নিজের ও তার পরিবারের অবস্থান তুলে ধরেছেন। আমাদের অনুসন্ধানকারী দল এটা দেখছেন। চিঠিটা চেয়ারম্যান ও কমিশন বরাবর দেয়া হয়েছে, এটা আমাকে দেয়া হয়নি। তিনি দেশে আছেন কি নেই এই সংক্রান্ত কিছু চিঠিতে লেখেননি। উপস্থিত না হয়ে বেনজিরের বক্তব্য গ্রহণ করার সুযোগ আছে কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তার বক্তব্য গ্রহণ করা যায় কিনা এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে। টিম যে সুপারিশ করবে তার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক বিধিমালাতে শুনানির বিষয়ে বলা হয়েছে, একটা বর্ধিত সময় তাকে দেয়া হয়েছে, সেই সময়টা আজ অতিক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে অনুসন্ধান দল সবকিছু বিবেচনা করবেন এবং কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আর সময় পাবেন না বেনজির। এছাড়া দুদক আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ নেই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই বিশেষ মহলের সঙ্গে দু একটি গণমাধ্যমও যুক্ত। দেশে দুর্নীতি হলে সেটি অবশ্যই সংবাদে আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের আগে গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলাও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন প্রয়োজন। কোনো নিরপরাধ মানুষ যাতে ভিকটিম না হয়। কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসেবে যেন কোনো সংবাদ পরিবেশন করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের উপরে গুরুত্বারোপ করেন নেতারা। এজন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয়া হতে পারে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পুনর্গঠিত কমিটির নাম দেয়া হয়েছে চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। বৈঠক সূত্রে জানায়, কমিটির সব সদস্যদের বক্তব্য শোনেন কমিটির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের অধিকাংশ রাষ্ট্র হিসেবে ভারত বিরোধিতার বদলে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দেন। তারা বলেন, দেশ হিসেবে ভারতের বিরুদ্ধাচরণ না করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে চীন সক্রিয় হচ্ছে মন্তব্য করে কয়েকজন দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন। গত কয়েক মাস ধরে ভারত বিরোধিতা করে আসছে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন নেতা বলেন, গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছিল শেষ পর্যন্ত তাদের সেভাবে দেখা যায়নি। এর মূল কারণ ভারত। ফলে যুক্তরাষ্ট্রের ওপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। এবার ভারতীয় পণ্য বর্জনের খবর। সিঙ্গাপুর এবং হংকংয়ের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের মশলা নিষিদ্ধ করেছে নেপাল। এমডিএইচ এবং এভারেস্টের সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নেপালে নিষিদ্ধ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই মশলাগুলোর উপাদান পরীক্ষা করে দেখেছে দেশের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা। আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির মশলা খাওয়া, কেনা এবং বিক্রি করা যাবে না। নেপাল সরকারের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন এএনআইকে বলেছেন, এমডিএইচ এবং এভারেস্টের মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছে। ওই মশলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে, তাই এই পদক্ষেপ। মোহন কৃষ্ণ আরও বলেন, এই নির্দিষ্ট দুটি ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আমেরিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও আতশকাচের নিচে এসেছে ভারতীয় এই দুই ব্র্যান্ডের মশলা।
সেখানে এখনও মশলাগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি ঠিকই, তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন তা জানানো হয়েছে। চলছে পরীক্ষা নিরীক্ষা। মশলার মধ্যে মূলত অ্যাথিলিন এক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এই রাসায়নিক মশলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এপ্রিল মাসে অ্যাথিলিন এক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের 2 ব্র্যান্ডের মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর। তার কয়েকদিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিভাবে সংরক্ষণ করব? হার্ড কপি তো বটেই, সফট কপি সংরক্ষণের জন্য আমরা মেল করে রাখতে পারি, অথবা বিশেষ ড্রাইভ ক্রয় করে সেই ড্রাইভে রাখতে পারি, অথবা বাজারে বিভিন্ন ধরনের লকার পাওয়া যায়, সেগুলো কিনে রাখতে পারি। মানে দুভাবে আমাকে রাখতে হবে, একটা হচ্ছে দৃশ্যমানভাবে, আরেকটা হচ্ছে ভার্চুয়ালি। এই দুইভাবে যদি আমি আমার ডকুমেন্ট সংগ্রহ করি তাহলে এটা হারিয়ে যাবার কোনো ধরনের আশঙ্কা নেই। একভাবে হারালেও আরেকভাবে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে অন্তত 40 ফিলিস্তিনি পুরুষ ও তরুণ সহ বিশিষ্ট ফিলিস্তিনি আইন প্রণেতা আজম সালহাবকে হেব্রনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। রামাল্লার কাছে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মিডিয়া অনুসারে ইসরায়েলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তে তিনি চুক্তি করবেন না। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14-এ দেয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেখানে 3টি পর্যায়ে উল্লেখ করা হয়েছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 6 সপ্তাহের অস্ত্রবিরতি এবং দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। যে কোনো মুহূর্তে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করতে পারে ইসরায়েল। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছে ইহুদিবাদী দেশটি। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেবে তারা। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়ে রেখেছে হিজবুল্লাহ। এমন সময় লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি বৈরুতে এক বক্তব্যে বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা ইহুদিবাদী দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরও বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। শেখ আহমদ কাবালান বলেন, ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তিনি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলাবারুদের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি। অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাস্ত্র ভাণ্ডার। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতির এ হুঁশিয়ারির আগে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন, ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন চালায়
তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না। এরপর রোববার হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিবকে তাক লাগিয়ে দিয়েছে। হিজবুল্লাহ তেল আবিবকে এই বার্তা দিতে চেয়েছে যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হলে এসব স্থাপনাকে টার্গেট করা হবে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.tv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।